আমাদের আজকের ক্লাসটি মূলত সেন্টেন্স কারেকশনের তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ রুলস নিয়ে। চলো প্রথমে আমরা তিনটি এমসিকিউ কোশ্চেন দেখে নেই। দেখো, প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কারেক্ট সেন্টেন্স? নিচের কোনটি সঠিক শব্দ? পেপার ইজ মেড অন উড, paper is made from wood, paper is made by wood, paper is made of wood। এই যে চারটি যে বাক্য দেওয়া আছে, যে paper is made on wood, paper is made from wood, paper is made by wood, paper is made of wood। তাহলে এই বাক্যগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখো, এই চারটি বাক্যের মধ্যে আমাদের যে বিষয়টা এখানে চলে আসছে সেটা হচ্ছে, দেখো তো, এই যে পেপার ইজ মেড, এই অংশটুকু কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে সেম, যে পেপার ইজ মেড। অর্থাৎ দেখো, চারটা বাক্যে কিন্তু পেপার ইজ মেড, এই চারটা বাক্যে সেম অপশন আছে। অর্থাৎ আমাদের এখানে যেই অপশনগুলো মূলত এখানে যেই কারেকশনটা জানতে চাওয়া হইতেছে যে কোন বাক্য, এটা মূলত দেখো তো, এই যে প্রিপোজিশন এখানে দেওয়া আছে কি অন, আবার তুমি এখানে দেওয়া আছে প্রিপোজিশন দেওয়া আছে কি ফ্রম, বাই এবং অফ। এখানে প্রিপোজিশনগুলো কিন্তু চারটা বাক্যে চার রকম প্রিপোজিশন। অর্থাৎ এখানে কিন্তু এই যে প্রিপোজিশনের যে ভিন্নতাগুলা, এখানে কিন্তু প্রিপোজিশনের ভিন্নতাগুলোই কিন্তু এখানে মূলত আমাদেরকে সঠিক করে বসাইতে হবে। দেখো, এর আগের অংশটুকু ঠিক আছে, পরের অংশগুলো ঠিক একই রকম রয়েছে। তাহলে আমরা এই বাক্যটার মধ্যে আমাদের প্রবলেমটা কোথায় খুঁজে বের করতে হবে, বা কারেক্ট সেন্টেন্স কোনটা খুঁজে বের করতে হবে? এই যে অন, ফ্রম, বাই এবং অফ, এই চারটা প্রিপোজিশনের মধ্যে কোনটা সঠিক সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে চলো আমরা এখন এই চারটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করি। এখন দেখো, এখানে প্রথম যে অপশনটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি মেড অন। অর্থাৎ এখানে আমরা মেডের পরে কি করেছে, এখানে মেডের পর তোমার একটা প্রিপোজিশন ইউজ করে অন, এই অন দ্বারা একটা গ্রুপ ভার্ব তৈরি করা হয়েছে। আবার এখানে দেখো ইউজ করা হয়েছে যে মেড ফ্রম, তো মেড ফ্রমের সাথেও একটা গ্রুপ ভার্ব ইউজ করা হয়েছে, ফ্রমের সাথে মেডের পর ফ্রমের সাথে গ্রুপ ভার্ব ইউজ বানানো হয়েছে। এখানে দেখো মেড বাই, এখানে মেড বাই পর একটা গ্রুপ ভার্ব করা হয়েছে, এবং এখানে কি মেড অফ, মেড অফের পর কিন্তু একটা গ্রুপ ভার্ব তৈরি করা হয়েছে। তাহলে এখন আমাদের এই চারটি গ্রুপ ভার্বের মধ্যে কোন গ্রুপ ভার্বগুলো আমাদের এই প্রশ্ন অনুযায়ী সঠিক আছে আমরা সেটা বের করব। তাহলে চলো প্রথমে আমরা এই গ্রুপ ভার্বগুলোর মেডের পরে যেই প্রিপোজিশনগুলো বসে সেগুলো দিয়ে মোট কয় রকমের গ্রুপ ভার্ব আমরা সেগুলো একটু জেনে আসি। বন্ধুরা, এই মেড অফ মানে কি? দেখো, মেডের পরে যখন অ্যাডিশন ইউজ করা হচ্ছে অফ, তখন এই মেড অফ দ্বারা তোমার কোনো কিছু উৎপন্ন হওয়া বোঝায়, অর্থাৎ কোনো দ্রব্য বা কোনো উপাদান থেকে কোনো কিছুর উৎপত্তি বোঝায়, তৈরি হওয়া বোঝায়। কিন্তু সেখানে মূল যে উপাদানটা, মূল যে ইনগ্রেডিয়েন্টটা, মূল উপাদানের কোনো পরিবর্তন বোঝায় না। এখানে মূল উপাদানের কোনো পরিবর্তন বোঝায় না। অর্থাৎ মেড অফ দ্বারা যদি তোমার কোনো বাক্য তৈরি করা হয় বা মেড অফের যদি তোমার অবজেক্ট চলে আসে, তাহলে এই যে মেডের অফের পরে তোমার যে অবজেক্টটা থাকবে, অফের পরে তোমার যেই নাউনটা থাকবে, এখানে কিন্তু সেই নাউনটা কিন্তু সাধারণত তোমার সেই যে মূল উপাদান, সেই উপাদানে কিন্তু কোনো পরিবর্তন বোঝাবে না। অর্থাৎ মূল ইনগ্রেডিয়েন্ট যেটা, সেই মূল ইনগ্রেডিয়েন্টটা কিন্তু এখানে তোমার অপরিবর্তিত অবস্থায় থাকবে। একটু খেয়াল করে দেখবা, আর যে মূল উপাদানের কথা বলা হচ্ছে এখানে কিন্তু মেড অফ থাকলে সেই মূল উপাদানটা কিন্তু দেখা যাবে, অর্থাৎ এটা হবে ভিজিবল। একটু খেয়াল করে দেখি, আমরা যদি বলি যে দ্য চেয়ার ইজ মেড অফ উড, লক্ষ্য রাখবা দ্য চেয়ার ইজ মেড অফ উড, এই বাক্যটার দিকে একটু খেয়াল করে আমরা দেখি যে এখানে যে বিষয়টা আসছে যে দ্য চেয়ার ইজ মেড অফ উড, এখানে মেড অফ ইউজ করেছে। এবং আমরা কিন্তু এখানে যে বিষয়টা বলেছিলাম যে মেড অফ ব্যবহৃত হবে অমুক সেক্ষেত্রে যেখানে মূল উপাদানের কোনো পরিবর্তন বোঝাবে না। অর্থাৎ এখানে মূল উপাদান মানে যার দ্বারা তৈরি বিষয়টা বা বস্তুটা যার দ্বারা তৈরি, সেই মূল যে বস্তুটা, সেই মূল বস্তুটাকে তোমার হুবহু দেখা যাবে এবং তার কোনো পরিবর্তন হবে না, তাকে কোনোভাবে প্রসেস করা হবে না। দেখো, এখানে যা দেওয়া আছে যে দ্য চেয়ার ইজ মেড অফ উড, এখানে বলা হচ্ছে চেয়ারটি কাঠ দিয়ে তৈরি। তাহলে এই যে কাঠ, এই কাঠ দিয়ে যখন চেয়ারটাকে তৈরি করা হয় তখন কাঠকে কিন্তু কোনোভাবে প্রসেস করা হয় না। অর্থাৎ কাঠ কিন্তু কাঠের মতোই থাকে। এটাকে কি করা হয়, এটাকে জাস্ট তোমার করা হয়, মানে বিভিন্ন আকার আকৃতি দিয়ে সাইজ করা হয়, মানে প্রয়োজনীয় সাইজে এটাকে কাটা হয়। তাহলে এখানে আমি আবার ঠিক একইভাবে আমি যদি বলি the ring is made of gold, the ring is made of gold। বন্ধুরা, এই উদাহরণটা খেয়াল করো যে দ্য রিং ইজ মেড অফ গোল্ড,
এখানেও কিন্তু আমার আসছে কি মেড অফ, অর্থাৎ আমি এখানে কি করছি, এখানে আমি মেড অফের পরে কিন্তু এখানে আসছে কি গোল্ড, অর্থাৎ রিংটি তোমার আংটিটি স্বর্ণ দিয়ে তৈরি। তাই আংটিটাকে যে স্বর্ণ দিয়ে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু স্বর্ণের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ স্বর্ণটা কিন্তু এখানে দৃশ্যমান। হ্যাঁ, সো এই যে স্বর্ণটা যেহেতু এখানে দৃশ্যমান, স্বর্ণের কোনো পরিবর্তন হয় নাই, তাহলে এটা কিন্তু একটা তোমার মূল উপাদানের কোনো পরিবর্তন বোঝায় না। তাই এখানে মেড অফ গোল্ড বাক্যটা সঠিক, অর্থাৎ যখন এই মেড অফ থাকবে তখন এই যে বস্তুটা তৈরি করা বুঝাবে, মেড করা বুঝাবে, সেই বস্তুটা ওই মূল ইনগ্রেডিয়েন্টটা কিন্তু অপরিবর্তিত অবস্থা থাকবে। অর্থাৎ মূল যে ইনগ্রেডিয়েন্টটা সেটাকে কী করা হবে, সেটাকে বিভিন্ন আকৃতি দেওয়া হবে, সেটার বিভিন্ন সাইজ পরিবর্তন করা হবে, কিন্তু তার সেটার কোনো তোমার মূল উপাদানের কোনো প্রসেস করা হবে না বা পরিবর্তন করা সম্ভব হবে না। মেড ফ্রম, দেখো এই মেড ফ্রম সমস্যা, মেড ফ্রম বিষয়টা হচ্ছে কি, এই যে মেড ফ্রম মেডের পর কিন্তু আমরা ফর্ম বসাতে পারি। মেডের ফর্ম যখন ফর্ম বসাবো সেই মেড ফর্মও কিন্তু তোমার সাধারণত কোনো কিছু তৈরি করা হওয়া, উৎপাদন হওয়া বোঝায়। তো এক্ষেত্রে মেড ফ্রমটার ক্ষেত্রে কি হয়, মেড ফ্রম হবে কি মূল উপাদানের যখন পরিবর্তন হবে। যে মেড ফ্রম হচ্ছে তোমার দুইটা সিকোয়েন্স, এটাকে খেয়াল করতে হবে। একটা হচ্ছে কি মেড ফ্রম যখন ব্যবহৃত হবে তখন মেড ফ্রমের পরে যে অবজেক্টটি থাকবে সেই অবজেক্টটি দ্বারা যে অবজেক্টের দ্বারা ওই একটা বস্তুকে তৈরি করা হয়, সেই অবজেক্টটা যদি মূল উপাদানের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এটাকে যদি প্রসেস করা হয়, প্রক্রিয়াজাতকরণ করা হয়, তাহলে কিন্তু সেখানে হবে কি মেড ফ্রম। অথবা মূল উপাদানটা যদি দেখা না যায় তাহলে কিন্তু হবে কি মেড ফ্রম। একটু খেয়াল করে দেখি আমরা যদি এরকম লিখি, পেপার ইজ made from bamboo, দেখো পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, অর্থাৎ বাঁশ থেকে কাগজ তৈরি হয়। তা লক্ষ্য রাখবো বন্ধুরা, বাঁশ থেকে কাগজ তৈরি হয়। আমরা যদি একটি কাগজ আনি এবং একটি বাঁশ আনি, তাহলে কিন্তু আমরা কাগজের মধ্যে বাঁশটা কিন্তু সরাসরি খুঁজে পাবো না। অর্থাৎ এখানে কি হচ্ছে, এখানে মূল উপাদানটিকে কিন্তু দেখা যাচ্ছে না। আর বাঁশকে কি করা হয়, একটা প্রসেসের মাধ্যমে, একটা প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পেপার তৈরি করে। তাহলে এখানে কি হচ্ছে, মূল উপাদানের পরিবর্তন হচ্ছে, আর হচ্ছে মূল উপাদানটা কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে হচ্ছে কি, এই যে পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু, অর্থাৎ এখানে কিন্তু আমরা এই যদি মেড ফ্রম না লিখে যদি আমরা লিখি কি মেড অফ, তাহলে কিন্তু এখানে হবে না। কারণ মেড ফ্রমটা হবে শুধুমাত্র মূল উপাদানের যদি পরিবর্তন করা হয়, মূল উপাদানটা যা যা তৈরি করা হচ্ছে সেই জিনিসটা যদি দেখা না যায়, তাহলে হবে কি মেড ফ্রম। তাহলে চলো এরকম আমরা আরো একটা উদাহরণ লিখি, ব্রেড ইজ মেড অফ ফ্লাওয়ার। দেখো ব্রেড ইজ মেড অফ অর ফ্রম ফ্লাওয়ার, অর্থাৎ ময়দা থেকে রুটি তৈরি হয়। এখন লক্ষ্য রাখবা, ময়দা থেকে যদি রুটি তৈরি হয় তাহলে এখানে ময়দার যে বিষয়টা, যে উপাদান ময়দা, সেই ময়দা এবং এই রুটির মধ্যে তুমি কিন্তু সরাসরি ময়দাকে খুঁজে পাবা না। অর্থাৎ রুটি দেখলে রুটির মধ্যে কিন্তু সরাসরি ময়দাকে খুঁজে পাওয়া যায় না। ময়দাকে কী করা হয়, বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করা হয়, প্রসেস করা হয়, এটার সাথে পানি বা লবণ প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়ে এটাকে কিন্তু অন্য একটা আকৃতি পরিবর্তন করা হয়, অন্য একটা তোমার দ্রব্যে পরিণত করা হচ্ছে। তার মানে হচ্ছে কি, যে মেড ফর্মটা বলবে মূলত উপাদান ভিত্তিক শব্দগুলোর ক্ষেত্রে, যেগুলোকে দেখা যাবে না, যেগুলোকে প্রক্রিয়াকরণ করা হয়। তাহলে এখানে যে ব্রেড ইজ মেড অফ আর ফ্রম, তাহলে আমরা কী করবো, আমরা এখানে কিন্তু অফ লিখতে পারবো না, আমরা লিখতে হবে কি ব্রেড ইজ মেড ফ্রম ফ্লাওয়ার, মেড বাই। তাহলে মেড বাইটা কি, দেখো মেড বাই হচ্ছে সাধারণত যখন এই মেড বাইটা বাক্যে ব্যবহৃত হবে, তখন সাধারণত মেড বাইয়ের পরে কি থাকবে, মেড বাইয়ের পরে তোমার মেড বাইয়ের ঠিক পরেই দেওয়া থাকবে তোমার কোনো প্রতিষ্ঠান অথবা ইন্ডাস্ট্রি অথবা অর্গানাইজেশন। অর্থাৎ আমার যে কোম্পানি নেম, অর্থাৎ মেড বাই বাক্যে ব্যবহৃত হবে তখন এই তৈরি করা বুঝবে যখন কোনো ইন্ডাস্ট্রি, অর্গানাইজেশন বা কোম্পানি দ্বারা। অর্থাৎ আমরা সহজে বলতে পারি যে মেড বাই ব্যবহৃত হবে সাধারণত কোনো কোম্পানির নামের সাথে। অর্থাৎ যখন দেখবো মেডের পরের অবজেক্টটা কোনো কোম্পানির নাম থাকে, সেক্ষেত্রে আমরা বসাবো কি, দ্য মোবাইল সেট ইজ মেড বাই ওয়ালটন। একটু খেয়াল করে দেখো, এখানে আমি মেডের পরে কী করেছি, আমি এখানে মেডের পরে কিন্তু বাই ইউজ করেছি। অর্থাৎ মেডের পর বাই, আমরা একটু আগে বলেছি যে মেডের পরে যখন বাই থাকে তখন তার অবজেক্ট হয়ে যায় সাধারণত কোনো কোম্পানির নেম, অর্গানাইজেশনের নাম। তাহলে এই ওয়ালটন যেহেতু একটা কোম্পানি, অর্থাৎ যে এই ওয়ালটন কর্তৃক মোবাইলটাকে তৈরি করা হয়েছে, তাহলে এইখানে আমি কিন্তু অফ লিখতে পারবো না, এই বাইয়ের জায়গায় আমি ফর্ম লিখতে পারবো না, আমাকে লিখতে হবে কি সাধারণত এখানে বাই, কারণ কোম্পানির নামে থাকতে। আবার এরকম হইতে পারে, দ্য ল্যাপটপ
The laptop is made. The laptop is made by Asus. The laptop is made by Asus. তাহলে এখানে বন্ধুরা খেয়াল করো, the laptop is made by Asus। এখানে যে বিষয়টা আসছে, এখানে কিন্তু এই যে Asus কিন্তু একটা অর্গানাইজেশন, একটা কোম্পানি। তাহলে কি এই ল্যাপটপটাকে তৈরি করেছে কার দ্বারা তৈরি করেছে? Asus কোম্পানি দ্বারা, Asus ইনকর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে। সো এখানে আমাদের কিন্তু হবে কি ভাই, আর যদি এটা যদি সংস্থা না হয়, যদি এটা এই Asus যদি সংস্থা না হয়, যদি এটা কোনো বস্তু হতো, দ্রব্য বা উপাদান হতো, এবং সেই উপাদান যদি দেখা যাইতো, তাহলে আমরা এটা কি অফ, যদি না যেতে দেখা তাহলে কি ফ্রম। আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি। চলো এখন আমরা আর এই চারটা অপশনের মধ্যে আমরা দেখো মেইডের পরে এখানে কি করেছে, এখানে অন ইউজ করেছে। আর আমরা কিন্তু জানি যে মেইডের পরে কিন্তু অন যোগ করে গ্রুপ ভার্ব গঠন করা হয় না, তারপরে কি আমরা এটা এমনিতেই বাদ, এটা গ্রুপ ভার্ব হয় না। যে পেপার ইজ মেড ফ্রম উড, দেখো এখানে অবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট হচ্ছে কি যে পেপার, আর এই পেপার তৈরি করেছে কিসের দ্বারা, কি দ্বারা তৈরি করা হয়েছে? তোমার এখানে তুমি খেয়াল করে দেখো যে উড দ্বারা, মানে কাঠ দ্বারা। কারণ এই পেপারের দিকে তাকালে আমি কাঠকে কিন্তু সরাসরি দেখতে পাই না, অর্থাৎ যখন কাঠ দ্বারা পেপারটাকে তৈরি করা হয়েছে, তখন এই পেপারটা কিন্তু কাঠ কিন্তু তার প্রসেস করা হয়েছে। তার মানে কি আমরা জানি যেটা, সেটা হচ্ছে কি, যদি কোনো কিছু প্রসেস করা হয়, যদি কোনো কিছু তৈরি করা হয়, যদি তৈরিকৃত বস্তুতে মূল উপাদান যদি অদৃশ্যমান থাকে, তাহলে আমরা সেখানে বসাই কি, সেখানে বসাই ফ্রম। তার মানে কি সেই অনুযায়ী আমার এই বি নাম্বার অপশনটা কারেক্ট। আমরা সি নাম্বার যাই, পেপার ইজ মেড বাই উড। লক্ষ্য রাখবা, উড কিন্তু পেপারটা তৈরির উপাদান, এই পেপার তৈরির উপাদান কিন্তু হচ্ছে উড, কাঠ। অর্থাৎ আমরা জেনেছিলাম মেডের পরে যখন বাই বসে, তখন বাইয়ের পরে কিন্তু অবশ্যই অবজেক্ট হিসেবে বলবো কি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান, সংস্থা। তাই এখানে উড কিন্তু কোনো সংস্থা না, এটা একটা উপাদান। তাই আমি এখানে কিন্তু আর্টিকেল এখানে আমরা ক্রস। এবং 3 নম্বর দেখো, দ্য পেপার ইজ মেড অফ উড। একটু খেয়াল করে দেখবা, পেপার এই কাগজ মানে কাঠ দিয়ে তৈরি হয়, ঠিক আছে, কিন্তু এখানে এই উড, আমি যদি উডটা খেয়াল করি, উড কিন্তু পেপার তৈরির উপাদান। এখানে উডটাকে কিন্তু প্রসেস করা হয়েছে, উডটা কিন্তু এখানে হুবহু নাই। তার মানে কি, যেহেতু এটাকে প্রসেস করা হয়েছে, তাহলে আমরা সেখানে কিন্তু অফটাকে বসাইতে পারি না। অর্থাৎ আমার এই অনুযায়ী সঠিক উত্তরটা হচ্ছে কি, সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ পেপার ইজ মেড ফ্রম উড। বন্ধুরা আশা করি আমরা এটাকে বুঝতে পেরেছি। চলো আমরা পরের অংশে যাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। The train is running in time. The train is running to time. The train is running with time. And the train is running on time. তো এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন চলে আসছে। এখানে দেখো, এখানে যে সমস্যাটা এখানে চলে আসছে, এখানে আমাদের কিন্তু আমি যেহেতু আমাদের অ্যাডমিশন টেস্টে এই ধরনের কোশ্চেনগুলো আসে বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে, তো আমাদের এখানে কিন্তু আগে 4টা অপশনগুলোর মধ্যে সিলেক্ট করতে হবে কোন অপশন থেকে ব্যতিক্রম বিষয়টা শুরু হয়েছে, মানে সিমিলারিটি আছে কোথা থেকে। দেখো এই প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি দেখো যে দ্য ট্রেন ইজ রানিং, এই রানিং থেকে কিন্তু আমাদের সেম আছে। দেখো এই রানিং, অর্থাৎ আমার উত্তরগুলো যত ঝামেলা সেটা হচ্ছে কিন্তু প্রিপোজিশন থেকে। দেখো এখানে হচ্ছে ইন, টু, উইথ এবং অন। এখানে প্রথম যে অংশটা আসছে, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। ইন টাইম, দেখো এখানে ইন টাইম কিন্তু একটা ফ্রেজ। এখন এই যে ইন টাইম এবং এখানে তোমাদের কি টু টাইম, আমরা সাধারণত জানি টু বলতে কি কোনো দিকে বা প্রতি বোঝায়, অর্থাৎ আমাদের যদি একটা ডিউরেশন থাকে, সেই ডিউরেশনে বলা কিন্তু আমরা টু ইউজ করি, ঠিক আছে। যেমন আমরা এখানে লিখতে পারি এরকম, সেটা হচ্ছে কি ইন টাইম। ইন টাইম, আচ্ছা ইন টাইম বিষয়টা কি বন্ধুরা? ইন টাইম শব্দের অর্থ হচ্ছে সময় মতো। এটা এই শব্দের মূলত আক্ষরিক অর্থ হচ্ছে কি সময় মতো। এখন পরবর্তী যে অপশনটা চলে আসছে ইন টাইম, এরপর যেটা আসছে অন টাইম। এটাও কিন্তু সময় মতো। তাহলে এখানে ইন টাইম এবং অন টাইম দুটোরই কিন্তু সেই অর্থ হচ্ছে কি, ইন টাইম এবং অন টাইম দুটোরই অর্থ হচ্ছে কিন্তু সময় মতো। তাহলে এই দুইটা, তাহলে পার্থক্যটা কোথায়? আসলে ওয়ান টাইম এবং ইন টাইমের ব্যবহারগত পার্থক্যটা হচ্ছে এরকম, তোমার ওয়ান টাইমটা বসবে যখন তোমার কোনো কিছু শিডিউল মাফিক চলে, অর্থাৎ কোনো রুটিন মাফিক কোনো কাজ যদি হয়, কোনো শিডিউল বা কোনো রুটিন মাফিক যদি কোনো কাজ হয়, তাহলে সেই কাজটাকে আমরা অন টাইম দ্বারা প্রকাশ করি। একটু খেয়াল করে দেখো, মনে করো ঢাকা থেকে কুমিল্লা একটি বাস আছে, অর্থাৎ ঢাকা থেকে বরিশালে একটি বাস আছে, যে বাসটি মনে করো প্রতিদিন সকাল 10টায় ছেড়ে যায়। তাহলে এই যে ঢাকা থেকে বরিশালে যে বাসটা প্রতিদিন সকালে 10টায় ছেড়ে যায়, এবং এই বাসটা আবার মনে করো প্রতিদিন 10টা ছেড়ে আবার ঠিক রাত
10টা বাজে, রাত মনে করে আবার এই সেমই একটা বাস আবার রাত 10টা বাজে মনে করে ঢাকা থেকে পৌঁছায়। তার মানে কি এই বাসটা তার টাইম টেবিল মেনটেন করে চলে, একটা টাইম টেবিল মেনটেন, একটা শিডিউল মেনটেন করে চলে। তাহলে এই যে শিডিউল মেনটেন করা, ডেইলি রুটিন মেনটেন করা, এই সকল ক্ষেত্রে আমরা সাধারণত বসে কি অন টাইম। তাহলে শিডিউল মেনটেন করার ক্ষেত্রে আমরা বসে কি অন টাইম। একটু খেয়াল করে দেখো, যেমন আমি যদি এরকম লিখি যে দ্য ট্রেন রানস অন টাইম। একটু খেয়াল করে দেখবা, এই যে দ্য ট্রেন রানস অন টাইমস, এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে যে এই ট্রেনটি সবসময় এটা সঠিক সময় চলাচল করে। অর্থাৎ এখানে কিন্তু ট্রেনের কথা বলা হচ্ছে যে ট্রেনটা সবসময় সঠিকভাবে চলাচল করে। তাহলে ইন টাইম বিষয়টা কি? ইন টাইমটা হচ্ছে তোমার, এটাও কিন্তু সময় মতো, অর্থাৎ এটা কিন্তু কোনো টাইম টেবিল না। ধরো তুমি কাউকে কোনো কাজ করতে বললা যে তুমি 1 ঘন্টার মধ্যে আমার পড়াটা রেডি করে দিবা। তো একটা লোক সে করলো কি 1 ঘন্টার মধ্যে পড়াটা তোমার রেডি করে রাখছে, তাহলে কি সে সময় মতো কাজটা করেছে। কাউকে তুমি সময় বেঁধে দিলা যে আগামীকাল দুপুর 2টার মধ্যে তুমি তোমার অ্যাসাইনমেন্টটা জমা দিবা, তাহলে সে 2টার মধ্যে অ্যাসাইনমেন্টটা জমা দিল, বা তো সে সময় মতো অ্যাসাইনমেন্টটা জমা দিল। এই যে তুমি একটা কাজ করতে বললা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করলো, বা আমাকে একটা পরীক্ষাতে আমাকে এখানে আসতে বলা হয়েছিল মনে করো যে সকাল 10:30টায়, আমি ঠিক 10:30টায় চলে আসছি। এই যে এটা হচ্ছে কিন্তু এক্ষেত্রে আমরা করবো কি ইন টাইম ইউজ করবো। এটা কিন্তু আমার শিডিউল না, আমি প্রতিদিন সকাল 10:30টায় আমি এখানে আসি না, কেউ আমাকে বললো আসতে আমি আসছি, টাইমটা মেনটেন করে আমি আসছি, সেক্ষেত্রে এটা হবে কি ইন টাইম। যেমন আমি যেরকম লিখি I always attend the class in time. দেখো, I always attend the class in time, অর্থাৎ আমি সবসময় ক্লাসে সময় মতো আসি। তাহলে চলো আমরা উদাহরণটা দেখে আসি। তাহলে এখানে বিষয়টা ছিল এরকম, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। তাহলে আমরা দেখা যাবে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, এখানে কিন্তু তাহলে এখানে দেখো যে দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। তাহলে আমরা এখানে একটু আগে বলেছি যে যখন একটা জিনিস তার শিডিউল অনুযায়ী চলাফেরা করবে তখন সেখানে কিন্তু হবে কি অন টাইম, ইন টাইম হবে। তাহলে এখানে এটা কিন্তু হচ্ছে না, অর্থাৎ এটা হচ্ছে না। তুমি তারপরে দেখো 2 নম্বরে দ্য ট্রেন ইজ রানিং টু টাইম। আচ্ছা, টাইমের আগে কিন্তু সাধারণত টু বসে না, যখন একটা টাইমের ডিউরেশন থাকে, অর্থাৎ আমি যদি বলি সকাল 9টা থেকে দুপুর 2টা, সকাল 10টা থেকে বেলা 1টা, তার মানে কি ফ্রম 10 AM to 1 PM। তাহলে এই যেখানে কিন্তু টুটা হচ্ছে দুটো ডিউরেশনকে বোঝাবে, দুটো টাইমকে যুক্ত করার ক্ষেত্রে বসবে। তাহলে আমাদের এখানে কিন্তু টুটা এখানে ইনকারেক্ট। সি নাম্বার দেখো দ্য ট্রেন ইজ রানিং উইথ টাইম। দেখো টাইমের সাথে কিন্তু সাধারণত উইথ বসে না, এটা ভুল ব্যবহার প্রিপোজিশনের। তাহলে দেখো দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, অর্থাৎ ট্রেনটি চলাচল করে সঠিক সময়, ঠিক সময়, ঠিক সময় আসে, ঠিক সময়। আমি একটু এটা জেনেছি। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে কি ডি। আশা করি বন্ধুরা আমরা এটা বুঝতে পেরেছি। চলো আমরা শেষ উদাহরণটা জেনে নিই। এখানে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি আর গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার এবং এভরিবডি হ্যাভ গন দেয়ার। তো এখানে আমরা কোন উত্তরটাকে সঠিক করব? এখানে একটু খেয়াল করে দেখো, এখানে তো একই অবস্থা, আমাকে কারেক্ট সঠিক শব্দটাকে বাছাই করতে বলেছে, সঠিক বাক্যটাকে। তাহলে এখানে আমাদের সমস্যা যা হচ্ছে কি, দেখো তো এভরিবডি সব ঠিক আছে, অর্থাৎ আমার এখানে যে পরিবর্তনটা আসছে, আমার পরিবর্তনগুলো আসছে কিন্তু শুধুমাত্র এই অক্সিলারি ভার্বের পরিবর্তনগুলো আসছে, অর্থাৎ আমাকে এখানে যে পরিবর্তনগুলো হবে সেগুলো হচ্ছে এই অক্সিলারি ভার্ব কেন্দ্রিক। তাহলে একটু খেয়াল করে দেখবা যে আমরা এইখানের পরিবর্তনগুলোকে আমাকে কিন্তু মূলত খুঁজে বের করতে হবে। তাহলে এই পরিবর্তনগুলোর মধ্যে একটু খেয়াল করে দেখো, এই পরিবর্তনগুলো একটু খেয়াল করে দেখো। এভরিবডি, তাহলে আমরা জানি কি এভরিবডি এটা আসলে কোন পার্টস? এই দেখো আমরা জানি কিন্তু এভরিবডি কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, অর্থাৎ এভরিবডি, এভরিওয়ান, এভরিডে, এগুলো কিন্তু মানে এভরিবডি, এভরিওয়ান, এভরির সাথে এভরি ম্যান, এভরি ওমেন, এভরির সাথে যখন কোনো নাউন যুক্ত করা হয় বা যখন কোনো প্রোনাউন যুক্ত করা হয়, তখন সেই নাউন বা প্রোনাউন বা এভরিবডি যুক্ত যে শব্দটা, সেই এভরিবডিটা কিন্তু সবসময় হবে সিঙ্গুলার, অর্থাৎ এভরিবডিটা সিঙ্গুলার, তাই তারপরে কিন্তু ভার্বটা সাধারণত হবে কি সিঙ্গুলার। এখন একটু খেয়াল করে দেখো, এখানে এভরিবডি আসছে এবং এভরিবডি কিন্তু পরে দেওয়া আছে কি হ্যাভ। এখানে এভরিবডি কিন্তু সিঙ্গুলার, কিন্তু এই হ্যাভটা কিন্তু প্লুরাল। তার মানে কি এভরিবডি থাকলে এরপরে কিন্তু হ্যাভটা আমার হয় না, যেহেতু এই হ্যাভটা প্লুরাল। আবার এখানে আছে এভরিবডি সিঙ্গুলার, তাহলে এভরিবডি সিঙ্গুলার, তারপরে ভার্বটা কিন্তু আমার সিঙ্গুলার হওয়া উচিত, কিন্তু এখানে ইউজ করা হয়েছে কি আর, অর্থাৎ আমরা এভরিবডি পরে ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না। তাহলে এখানে আর কিন্তু প্লুরাল ভার্ব, তার মানে এটাও কিন্তু অ্যান্সার হচ্ছে না। পরে দেখো সি নম্বরে এভরিবডি হ্যাজ গন দেয়ার।
এভরিবডি হ্যাজ গন দেয়ার, এখানে এভরিবডি আমরা জানি যে এভরিবডি সিঙ্গুলার, পরে দেওয়া আছে কি হ্যাজ, আমরা জানি হ্যাজ ভার্বটা সিঙ্গুলার ভার্ব, এবং দেখো তাহলে এরপর কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করেছে, অর্থাৎ আমার এই অনুযায়ী আমি এই উত্তরটাকে আমি আপাতত সঠিক পেয়েছি। এরপর 4 নম্বর অপশনে যাই। এভরিবডি হ্যাভ ওয়েন্ট দেয়ার, লক্ষ্য রাখো এভরিবডি সিঙ্গুলার, আমি একটু আগে বলেছি যে এভরিবডি শব্দটি সিঙ্গুলার, তাই তারপরে ভার্বটা হবে সিঙ্গুলার, কিন্তু এখানে আসছে কি হ্যাভ, হ্যাভটা কিন্তু একটা প্লুরাল ভার্ব, সো আমাদের এটা অ্যান্সার হচ্ছে না, অর্থাৎ আমার এই 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি এভরিবডি হ্যাজ গন দেয়ার। তাহলে বন্ধুরা সেন্টেন্স কারেকশনের এই অংশটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো।